জংশন সাইক্লোন RC250 নিয়ে অনলাইনে যদি রিসার্চ করেন দেখবেন দুইটা ভার্সন আছে অ্যাভেলেবল। একটা হচ্ছে সিঙ্গেল সাইডের সুইং আর্ম আর একটা হচ্ছে ডুয়াল সাইডের সুইং আর্ম নিয়ে। RC250 এর রিভিউটাতে আমি কথা দিয়েছিলাম যে এই দুইটা ভার্সনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমি একটা ফলো আপ ভিডিওতে দিব। আজকে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি সেটাই। আপনারা যারা আমার RC250 রিভিউটা দেখেন নাই তার জন্য একটা ডিসক্লেমার, ওই ভিডিওতে যা যা ইনফরমেশন ছিল এগুলোর কোনোটাই হচ্ছে এখানে রিপিট হবে না। সো আপনারা যদি বাইকটা সম্পর্কে অ্যাকচুয়ালি যদি জানতে চান আমার এই ভিডিওতে ওইটা এক্সপেক্ট করেন না। ওইটা জানার জন্য আমার রিভিউ ভিডিওটা হচ্ছে আপনাদের দেখতে হবে। তো চলেন ফার্স্টলি আমরা গুড নিউজ দিয়ে হচ্ছে স্টার্ট করি। গ্লোবালি সিঙ্গেল সাইডেড সুইং আর্মের যে ভার্সনটা এই বাইকটার এটাকে বলা হয় ট্র্যাক ভার্সন, আর নর্মালটাকে বলা হয় হচ্ছে স্পোর্টস ভার্সন। সো এখন আমাদের এই ভিডিও পারপাসে আমি হয়তো মিস্টেক করে ফেলতে পারি, তো আমরা আপাততর জন্য সিঙ্গেল সাইডের সুইং আর্মটাকে হচ্ছে ট্র্যাক ভার্সনই বলি আর নর্মালটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন বলি। এখন যে ভার্সনটা আপনি কিনেন না কেন, আন্ডারনিথ দ্য মোটরসাইকেল দুইটা ভার্সনই ফান্ডামেন্টালি দ্য সেম। দুইটা ভার্সনের মধ্যে হচ্ছে এক্স্যাক্ট সেম ইঞ্জিন হচ্ছে ইউজ করা, 249cc-র লিকুইড কুল ডাবল ওভারহেড ক্যাম একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা হচ্ছে 29 হর্স পাওয়ার হচ্ছে বানাইতেছে, আর আপনাকে টর্ক দিয়ে হচ্ছে 23। আর যেহেতু সেম ইঞ্জিন উইথ দ্য সেম টুয়েন, পাওয়ার কার্ভটাও হচ্ছে সেম। আর যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং জংশনের ইঞ্জিনিয়ারদেরকে হচ্ছে একটা ধন্যবাদ দিতে হয় এটার জন্য, সেটা হচ্ছে এই বাইকটার দুইটা ভার্সনের মধ্যেই যে সেফটি নেটগুলো এগুলোও সেম। দুইটা ভার্সনের মধ্যে হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল ABS এবং সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, মানে ট্র্যাকশন কন্ট্রোলটা আপনি সুইচ করতে পারবেন, অন অফ করতে পারবেন। এখন 90% অফ দ্য কেসেসে আপনার এই ট্র্যাকশন কন্ট্রোলটা বন্ধ করার দরকার পড়বেও না এবং করা উচিতও না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় আপনার গ্রামের কাঁচা রাস্তার মধ্যে হচ্ছে যাওয়ার দরকার পড়বে, আবার অনেক সময় দেখা যায় গভীর বালির রাস্তার মধ্যে হচ্ছে নতুন রাস্তা যখন করে তখন বালি যে ফেলে ওই অনেক ডিপ থাকে ওগুলো, ওইসব রাস্তার মধ্যে হচ্ছে আপনাকে হচ্ছে যাওয়ার দরকার পড়তেছে। আবার অনেক সময় আমরা যখন পাহাড়ে চড়ি কিছু রাস্তা থাকে ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনার আলগা পাথর অথবা আলগা বালি এগুলো থাকে। ওইসব জায়গায় গেলে আপনার হচ্ছে তখন ট্রাকশন কন্ট্রোলটা বন্ধ করে দেওয়াটাই বেটার। ওখানে কিন্তু এই ট্রাকশন কন্ট্রোল অন রাখাটা উল্টা আনসেফ। আচ্ছা আসেন এবার ফ্রেমটা নিয়ে। আপনারা আমার যারা রিভিউ ভিডিও দেখছেন তারা অলরেডি হচ্ছে ওখানে একটা ইনডেপথ আলোচনা অলরেডি পাইছেন। তাও হচ্ছে এই ভিডিওতে এক্সট্রা কিছু হচ্ছে আমি কথা অ্যাড করতেছি, একটু পরে বুঝতে পারবেন যে কেন হচ্ছে এই কথাগুলো অ্যাড করতে হচ্ছে। এখন আমার কাছে আনফর্চুনেটলি RC250 এর কোনো 3D মডেল অ্যাভেলেবল নাই, কিন্তু RC250 এর যে ফ্রেমটা, এই ফ্রেমটা বেসিক্যালি CBR এর যে 250 যে বাইকটা আছে না ওইটার উপরে বেস করা, ওইটার ফ্রেমটাই হচ্ছে ওখান থেকে ইন্সপায়ার করা, ব্রডলি ইন্সপায়ার্ড ওখান থেকে। সো এখন হন্ডা থেকে হচ্ছে আপনাদেরকে জিনিসটা একটু বোঝাই, খেয়াল করে দেখছেন সেটা হচ্ছে এটা যে ফ্রেমটা এটাকে মেইন ফ্রেম বলে। সামনে যে অংশটা দেখতেছেন এই যে ফ্রেমটা আসছে না, দিস ইজ ইউর মেইন ফ্রেম, আর পিছে যে অংশটা গেছে দিস ইজ ইউর সাব ফ্রেম। এখন এই মেইন ফ্রেমটাই বেসিক্যালি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যা কিছু আছে, আপনার শক্স, আপনার রিয়ার সুইং আর্ম থেকে শুরু করে সব ইম্পর্টেন্ট যা কিছু আছে সব কিছু ধরে রাখার কাজ হচ্ছে তার। সাব ফ্রেমটা জাস্ট আছে আপনার পিছের কিট টিট সিট এগুলো হচ্ছে জাস্ট ধরে রাখতেছে। এখন ডায়মন্ড ফ্রেমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনটা নিজেই হচ্ছে পুরো ফ্রেমটার একটা স্ট্রেসড মেম্বার হিসেবে কাজ করে। স্ট্রেসড মেম্বার বলতে আমি কি বুঝাইতেছি সেটা হচ্ছে এই ফ্রেমটা আপনার যত ধরনের লিনিয়ার বলেন বা টর্শনাল যত ফ্লেক্সের মধ্যে দিয়ে যাবে এই ফোর্সগুলো হজম করার কাজে হচ্ছে ইঞ্জিনটা নিজেও হচ্ছে কাজে লাগতেছে। এটা আপনারা এই যে হন্ডার এটা বেসিক্যালি সেম ইঞ্জিন দিয়ে বানানো, সেম বাইকই জাস্ট হচ্ছে নেকেড বাইক আর কি, নেকেড ভার্সন CBR এর। সো এটার মধ্যে খেয়াল করছেন এই যে মাউন্টিং পয়েন্টসগুলো, এই হচ্ছে একটা মাউন্টিং পয়েন্ট, এই হচ্ছে আরেকটা মাউন্টিং পয়েন্ট। সো বেসিক্যালি এই যে ফ্রেমটা, এই ফ্রেমের উপর যত রকমের ফোর্স হচ্ছে যাইতেছে পুরো ফোর্সটা হচ্ছে সে একটা অংশ ডিসিপেট করতেছে এই পুরো ইঞ্জিনটার মধ্যে। এখন এটাতে সুবিধাটা কি, আপনি বাইকটারে যতই পুশ করেন না কেন, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনি ইঞ্জিনটাকে একটা স্ট্রেস মেম্বার হিসেবে ইউজ করতেছেন, এটা ফ্রেমটা এতটাই স্টিফ হয়, বাইক প্রচণ্ড রকম পুশ করলেও দেখবেন হচ্ছে বাইক ইনক্রেডিবলি আপনার স্টেবল থাকতেছে। এখন সেম জিনিসটা হচ্ছে আপনি একটা টুইন স্পার ফ্রেম দিয়ে হচ্ছে অ্যাচিভ করতে পারবেন, বাট টুইন স্পার ফ্রেম তো হচ্ছে আরও খরচা পড়বে, সেক্ষেত্রে হচ্ছে বাইকের দাম বেড়ে যেতেছে। তো এই ডায়মন্ড ফ্রেম ইউজ করাটা বেসিক্যালি হচ্ছে একটা নেসেসারি স্যাক্রিফাইস আপনার বাইকের কস্ট হচ্ছে কমায় রাখার জন্য। এখন জংশন চাইলে যেটা করতে পারতো খরচ আরও কমানোর জন্য, তারা এই ফ্রেমটার বদলে একটা ক্রেডল ফ্রেম দিতে পারতো। ক্রেডল ফ্রেম একটা ভার্সন হচ্ছে এখানে দিতে পারতো যেখানে কিনে ইঞ্জিনটা ওই ক্রেডলের উপরে বসানো, ইনস্টেড অফ বিং আ স্ট্রেসড মেম্বার ইটসেলফ এই আপনার স্ট্রাস ফ্রেমটার মধ্যে।
তো এতে করে খরচাটা কমে আসতো, বাট আলটিমেটলি যেটা হইতো আপনার বাইকে হ্যান্ডলিং যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যেত। তো এই জিনিসটা হচ্ছে আবার জংশন ইঞ্জিনিয়ার একটা ভালো কাজ করছেন এই খরচা কমানোর জন্য। যদিও দুইটা বাইকের মধ্যে প্রাইসের ডিফারেন্স কোয়াইট সিগনিফিকেন্ট, খরচা কমানোর জন্য তারা ফ্রেমটার মধ্যে তিল পরিমাণ হাতও লাগান নাই। এখন আমার এই কথা শুনে আপনারা আবার খুশিতে গদগদ হইয়া যে সিবিআর 250 পাই না, তো সিবিআর 150 তো আমাদের দেশে আছে, তো সেম জিওমেট্রির উপরে বেস করা, তাহলে একটা কাজ করি, জংশন ইঞ্জিনটাই না আমি হচ্ছে আমার সিবিআর 150-র মধ্যে বসাই দিই, বেসিক্যালি সিবিআর 250 হয়ে গেছে। ওইটা করেন না, বিকজ অফ দ্য ফ্যাক্ট, হ্যাঁ ফ্রেমের জিওমেট্রিটা সেম, লার্জলি সেম, বাট 250 আর 150-র মধ্যে বিশাল ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। 150-এর চ্যাসিটা মাচ লেস রিজিড, আপনার ওই এটাকে হচ্ছে একটা 150 সিসির যে ইঞ্জিন যতটুকু স্ট্রেস ফেলতে পারে একটা চ্যাসির উপরে, ওভাবে ডিজাইন করা। 250টা কিন্তু হচ্ছে ওরকম না, 250টা হচ্ছে বেসিক্যালি এই চ্যাসিটা প্রবাবলি মোর দ্যান 55-60 হর্স পাওয়ার হচ্ছে নেওয়ার জন্য আপনার ওভাবে ডিজাইন করা। তো ইঞ্জিন কিন্তু চাইলে টুক করে হচ্ছে সোয়াপ করা যাবে না। আর দুইটা বাইকে সাসপেনশন সেট আপ হচ্ছে সেম, সামনে হচ্ছে কেওয়াইবির একটা সাসপেনশন দেওয়া ইউএসডি, আর পিছে হচ্ছে একটা প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক। সো ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন, পাওয়ার ডেলিভারি আর ওভারঅল ইঞ্জিন পারফরমেন্স, দুইটা বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার আসেন, আপনি যদি সিঙ্গেল সাইডেড সুইং আর্মের যে ভার্সনটা অর্থাৎ ট্র্যাক ভার্সনটা সেটা যদি কিনেন, আপনার টাকাটা কই যাচ্ছে? ফার্স্টলি দ্য সুইং আর্ম ইটসেলফ, সিঙ্গেল সাইডেড সুইং আর্ম হওয়ার কারণে এটা রেইনফোর্সড, তা সত্ত্বেও হচ্ছে এই বাইকটা ডুয়াল সাইডেড সুইং আর্মের যে ভার্সনটা আছে অর্থাৎ স্ট্যান্ডার্ড ভার্সনটার ওজন হচ্ছে 155 কেজি, যেখানে কিনা হচ্ছে এই ট্র্যাক ভার্সন যে বাইকটা, এই বাইকটা সিঙ্গেল সাইডেড সুইং আর্ম হওয়ার কারণে ওজন উল্টা 3 কেজি কমে 152 কেজিতে এসে ঠেকে। এটা বিশ্বের অন্যান্য বাইকগুলো যদি দেখেন, দেখবেন যে হচ্ছে যে সিঙ্গেল সাইডেড সুইং আর্ম যে ভার্সনগুলো এগুলো একটু ওজন একটু বেশি হয়, কারণ ওই যেটা বললাম যে হেভিলি রিইনফোর্স করতে হয় সুইং আর্মটাকে যেহেতু সিঙ্গেল সাইডেড। কিন্তু এই বাইকটার ক্ষেত্রে এটা উল্টা হয়ে গেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট তারা যে সিঙ্গেল সাইডেড সুইং আর্মের যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে, ম্যাটেরিয়ালটা আরও প্রিমিয়াম, আরও দামি, অ্যালুমিনিয়াম ইউজ করার কারণে ওইটা স্ট্যান্ডার্ড ভার্জনের যে স্টিলের যে সুইং আর্মটা ওইটার তুলনায় উল্টা হচ্ছে হালকা, যে কারণে বাইকের ওজনটাও হচ্ছে কমে আসছে। সো এটা জাস্ট লুকসের জন্য, এটা ফাংশনাল এই বাইকটার ক্ষেত্রে। এবার আসেন কুইক শিফটে নিয়ে, ট্র্যাক ভার্জনটার মধ্যে একটা কুইক শিফটার দেওয়া, বাট এই বাইকটার দুইটা ভ্যারিয়েন্টের মধ্যেই যেহেতু ইঞ্জিনটা সিমিলার, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটাও সিমিলার, প্লাস ট্রান্সমিশনটাও সিমিলার, ইভেন ট্রান্সমিশনের সাথে যে একটা স্লিপার ক্লাচ পেয়ার করা, এটা হচ্ছে জাপানিজ যে ব্র্যান্ডটা আছে এফসিসি সেখান থেকে আনা। এখন আমার ধারণা যেহেতু মেকানিক্যাল কোরটা সেম আলটিমেটলি দুইটা ভ্যারিয়েন্টের মধ্যেই, আপনি চাইলে ট্র্যাক ভার্জনের যে কুইক শিফটারটা সেটা হচ্ছে আলাদা করে কিনে আপনি আপনার যদি স্ট্যান্ডার্ড এডিশন থাকে স্ট্যান্ডার্ড এডিশনের মধ্যে হচ্ছে রেট্রোফিট করতে পারবেন, আনলেস জংশন হচ্ছে ফাইজলামি করে ইসিও থেকে হচ্ছে সফটওয়্যার লক বা ডিসেবল করে রাখে এটার ফাংশনালিটিটা। এখন দুইটা ভ্যারিয়েন্টের ওয়ারিং হার্নেস যেহেতু সেম, এটা টেস্ট করা অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কাজ হবে না, আপনারা নিজেরাই বের করতে পারবেন। এখন যদি দেখেন এটা লক করা, এটার বাইপাস করা খুব একটা কঠিন কাজ না। এটার অফিসিয়াল ডিলার যারা আছে আমাদের ড্রাগন মার্ট, তাদের কাছে হচ্ছে ডায়াগনস্টিক্স টুলস ডেফিনেটলি আছে, ওখান থেকে জাস্ট আপনার ইসিউটাকে হচ্ছে একটা ফ্ল্যাশ করে দিলে হবে, যাতে করে সে আপনার সেন্সরটা যেটা আছে সেন্সরটা রেকগনাইজ করতে পারে। বাট টু বি অনেস্ট খুব একটা ওয়ার্থ ইট না, কারণ আমার এইটার যে কুইক শিফট এটা খুব একটা ভালো লাগে না, আর বাইকটা ক্লাচটা এমনিতেই খুবই লাইট, খুবই প্রিমিয়াম, এই জিনিসটা আসলে দরকারও নেই। দেন আসেন ক্যামেরাতে, এটা যে ট্র্যাক ভার্জনটা এটা সামনে এবং পিছনে দুইটা ড্যাশ ক্যাম দেওয়া, স্ট্যান্ডার্ড ভার্জনটাতে সেই ড্যাশ ক্যামটা হচ্ছে নাই, কিন্তু স্ট্যান্ডার্ড ভার্জনটার সামনের দিকে ক্যামেরার একটা কাট আউট আছে। এখন আপনি চাইলে ক্যামেরা আলাদা করে কিনে আপনি রেট্রোফিট করতে পারবেন, কিন্তু পিছের ক্যামেরার জন্য কোনো প্লেসমেন্ট হচ্ছে দেওয়া নাই, সো পিছের ড্যাশ ক্যাম আপনি লাগাতে পারবেন না। পারবেন, কিন্তু ওটার জন্য পিছের বডি কিটটা আপনাকে চেঞ্জ করতে হবে। দেন ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস বিটুইন দ্য টু ভার্জন এটা হচ্ছে তাদের যে কালার টিএফটিটা আছে। এখন ট্র্যাক ভার্জনটাতে একটা ম্যাসিভ আপনার লিটারের ট্যাবের সাইজের একটা টিএফটি দেওয়া 6.75 ইঞ্চের, ওটার মধ্যে তাছাড়া এই বাইকটার মধ্যে আবার টিপিএমএস আছে। ওই টিপিএমএসের যে সেন্সরগুলো যে রিডিংটা, সেই রিডিংটা আপনি আবার ডিসপ্লেতে পাবেন, প্লাস হচ্ছে আপনি আপনার ফোনের স্ক্রিনটা যেটা এটা মিরর করতে পারবেন। এই ফাংশনালিটিটা স্ট্যান্ডার্ড ভার্জনটাতে নাই। দুইটা ভেরিয়েন্টের আরেকটা মেজর চেঞ্জ হচ্ছে তাদের ব্রেকস। আপনার ট্র্যাক ভার্জনটাতে যে ব্রেকগুলো আছে সামনে এবং পিছনে দুইটা ব্রেকই হচ্ছে J1-এর থেকে মারাত্মক স্ট্রং বাইট এগুলো। আমি যে আমার রিভিউ ভিডিওটাতে বলছি যে বাংলাদেশে আজ অবধি
এক্সপিরিয়েন্স করা ওয়ান অফ দ্য বেস্ট ব্রেক ছিল হচ্ছে এই ব্রেকগুলো। ইভেন সামনেরটা পিছেরটা দুইটাই, কোনোটাতেই হচ্ছে জংশন কমতি দেয়নি। বাট স্ট্যান্ডার্ড এডিশনটার যে ব্রেকগুলো, আমি এগুলো সাপ্লায়ার সম্পর্কে হচ্ছে তথ্য নিতে পারিনি। সো অ্যানেকডোটাল এভিডেন্স থেকে বলতে পারি যে ওই ব্রেকগুলো ভালো, বাট রিমেম্বার দিজ আর নো J1, সো অতটা স্ট্রং যে বাইট আছে এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। এখন কারো কাছে যদি হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশনটা থাকে, কাইন্ডলি নিচে একটু কমেন্ট বক্সে হচ্ছে মানুষের উপকারের জন্য একটু জানাই দিন যে আপনার কাছে ব্রেক বাইট হচ্ছে কেমন লাগতেছে, ফ্রন্টেরটা এবং রিয়ারেরটা দুইটাই। আর যেহেতু দুইটা বাইকই সেম, আপনি চাইলে হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ড এডিশনের যে বাইকটা আছে সেটার মধ্যে ট্র্যাক এডিশনের যে ব্রেকগুলো অর্থাৎ J1 এর ব্রেকগুলো, এগুলো আপনি জংশনের কাছ থেকে কিনে রেট্রোফিট করতে পারতেছেন ইজিলি। ওই অপশনটা আপনার হাতে আছে। আর দুইটা ভার্জনের ABS এর টিউনটা হচ্ছে বসের কাছ থেকে করা। সো ব্রেক সেটআপগুলো আপনি যদি রেট্রোফিট করেনও, ABSটা আনসেফ হয়ে যাওয়ার কোনো ভয় থাকতেছে না। তা আসেন আমি আমার ভার্ডিক্টটা হচ্ছে দেই। দুইটা ভার্জনই আলটিমেটলি হচ্ছে কি, যে চেঞ্জেসগুলো আছে ওগুলোর কারণে আপনার ওনারশিপ এক্সপিরিয়েন্সটার মধ্যে হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে, বাট রাইডিং এক্সপিরিয়েন্স হচ্ছে লার্জলি সেমই থাকতেছে। তো আপনার সেম ইঞ্জিন, সেম পাওয়ার, সেম ABS, সেম ট্র্যাকশন কন্ট্রোল, একদম নিয়ারলি আইডেন্টিক্যাল রাইডিং ডাইনামিক সবই সেম থাকতেছে। আর আপনি দামের কথা যদি চিন্তা করেন, স্ট্যান্ডার্ড এডিশন যেটা, সেটা এই মুহূর্তে অ্যাট দ্য টাইম অফ ফিল্মিং এটার প্রাইস হচ্ছে 3,70,000, আর ট্র্যাক এডিশনটার প্রাইস হচ্ছে 4,30,000। দুইটার মধ্যে এসেনশিয়ালি 60,000 টাকার ডিফারেন্স। এখন এই আমি যে ইকুইপমেন্টগুলোর কথা বললাম, এগুলো যদি সবগুলো আপনি আলাদা আলাদা কিনে রেট্রোফিটও করেন, হয়তো 60,000 টাকা বেশিও পড়ে যেতে পারে রেট্রোফিট করার জন্য। এখানে আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশনের বেশি যদি পয়সা যদি আমার কাছে না থাকতো, হয়তো 2-3 মাস একটু সেভিংস করে ট্র্যাক ভার্জনটাই হচ্ছে নিতাম। কেন? দুইটা জিনিসের জন্য। একটা হচ্ছে J1 এর ব্রেকগুলো, আর সেকেন্ডলি এটা সিঙ্গেল সাইডেড সুইং আপ। এখন এই জিনিসগুলো আপনার জন্য ওয়ার্থ ইট কিনা, দ্যাটস ফর ইউ টু ডিসাইড। So that's it for today. Thank you for watching. See you in the next video.